সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ন্যাটো, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গ্রিনল্যান্ডকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের অস্বাভাবিক আগ্রহ, এই তিনটি বিষয়কে একসঙ্গে বিবেচনা করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে এখানে আলোচনার কেন্দ্রে শুধু একটি ভূখণ্ড, একটি সামরিক ঘাঁটি বা একটি প্রশাসনের খামখেয়ালি বক্তব্য নেই, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার মৌলিক ভিত্তি, পশ্চিমা জোট ব্যবস্থার আদর্শিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো এবং শক্তি ও মূল্যবোধের সম্পর্ক নিয়ে একটি গভীর সংকট কাজ করছে। ন্যাটো গঠিত হয়েছিল একটি ঐতিহাসিক বাস্তবতার প্রতিক্রিয়ায়। ইউরোপ যুদ্ধবিধ্বস্ত, সোভিয়েত ইউনিয়ন দ্রুত একটি প্রতিদ্বন্দ্বী মহাশক্তিতে পরিণত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ছাড়া পশ্চিমা বিশ্ব নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম। 1949 সালে প্রতিষ্ঠিত ন্যাটোর মূল দর্শন ছিল সম্মিলিত প্রতিরক্ষা, যেখানে বাইরের শত্রুর আক্রমণ মানেই সব সদস্যের ওপর আক্রমণ। এই ধারণাটি শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও নৈতিক প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়েছিল। পশ্চিমা গণতন্ত্র, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থা। কিন্তু ন্যাটোর ইতিহাস যত গভীরভাবে পর্যালোচনা করা হয়, ততই বোঝা যায় যে এই জোট কখনোই সম্পূর্ণ ঐক্যবদ্ধ বা অভ্যন্তরীণ দ্বন্দ্বমুক্ত ছিল না, বরং এটি সবসময় ক্ষমতার ভারসাম্য, স্বার্থের সংঘাত এবং রাজনৈতিক সন্দেহের মধ্য দিয়ে টিকে থেকেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। শীতল যুদ্ধের পুরোটা সময় জুড়েই ন্যাটোর ভেতরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে টানাপোড়েন ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গল 1960-এর দশকে ন্যাটোর সামরিক কমান্ড কাঠামো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তার শঙ্কা ছিল যে যুক্তরাষ্ট্র ইউরোপকে নিজেদের কৌশলগত দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। তুরস্ক ও গ্রিসের মধ্যে সাইপ্রাস সংকট দেখিয়েছে ন্যাটোর সদস্যরা প্রয়োজনে একে অপরের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে এবং তখন জোট কার্যত অসহায় হয়ে পড়ে। আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যে কোর যুদ্ধগুলো প্রমাণ করেছে যে অর্থনৈতিক ও সামুদ্রিক সম্পদের প্রশ্নেও ন্যাটো সদস্যদের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হতে পারে। তবে এইসব ঘটনার মধ্যেও একটি মৌলিক সীমারেখা ছিল। কোনো ন্যাটো সদস্য রাষ্ট্র প্রকাশ্যে আর এক সদস্যের সার্বভৌম ভূখণ্ড দখলের হুমকি দেয়নি। এই সীমারেখাই ন্যাটোর নৈতিক ভিত্তিকে রক্ষা করেছিল এবং জোটকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছিল। গ্রিনল্যান্ড প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বক্তব্য এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময়কার আগ্রাসী ভাষা এই সীমারেখাকে বিপজ্জনকভাবে অতিক্রম করেছে। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের কৌশলগত নজরে থাকলেও সেই আগ্রহ কখনোই প্রকাশ্য সামরিক হুমকির রূপ নেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখানে সামরিক উপস্থিতি গড়ে তোলে এবং শীতল যুদ্ধের সময় এটি সোভিয়েত ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ ঘাঁটিতে পরিণত হয়। পিটুপিক স্পেস বেস শুধু একটি সামরিক স্থাপনা নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। শীতল যুদ্ধের অবসানের পর অনেকেই ভেবেছিলেন যে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব কমে যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করে নতুন নৌপথ উন্মুক্ত হয়েছে, খনিজ ও জ্বালানি সম্পদের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে এবং এই অঞ্চলকে আবারও বড় শক্তির প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে রাশিয়া আর্কটিকে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে, পুরনো সোভিয়েত স্থাপনাগুলো আধুনিকায়ন করেছে এবং উত্তর সাগর পথকে একটি কৌশলগত করিডোর হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। চীন নিজেকে নিয়ার আর্কটিক স্টেট ঘোষণা করে বিনিয়োগ, বৈজ্ঞানিক গবেষণা এবং ভবিষ্যৎ নৌপথের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এই পরিবর্তনগুলোকে সরাসরি নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে এবং আর্কটিককে আবারও একটি প্রধান কৌশলগত মঞ্চ হিসেবে বিবেচনা করতে শুরু করে। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে গ্রিনল্যান্ড শুধু একটি ড্যানিশ অঞ্চল নয়, বরং ভবিষ্যৎ ভূরাজনীতির একটি কেন্দ্রবিন্দু, যেখানে উপস্থিতি নিশ্চিত করা মানেই রাশিয়া ও চীনের ওপর একটি দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করা। ট্রাম্পের আগ্রহের পেছনে তার আমেরিকা ফার্স্ট দর্শন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দর্শন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়, এমনকি তা যদি ঐতিহ্যগত মিত্রতা, কূটনৈতিক শিষ্টাচার বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সংঘর্ষও আসে।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটোকে একটি অসম ভার বণ্টনের জোট হিসেবে চিত্রিত করেছেন, যেখানে ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার খরচ যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছে। তার দৃষ্টিতে ন্যাটো কোনো মূল্যবোধ ভিত্তিক সম্প্রদায় নয়, বরং একটি চুক্তিভিত্তিক ব্যবস্থা, যেখানে প্রত্যেক পক্ষকে নিজেদের ন্যায্য অংশ পরিশোধ করতে হবে। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের উপর চাপ সৃষ্টি করে তিনি শুধু একটি কৌশলগত অবস্থান নিশ্চিত করতে চাননি, বরং ইউরোপকে একটি রাজনৈতিক বার্তাও দিতে চেয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ছাড়া ন্যাটো কার্যত অচল। এই অবস্থান ন্যাটোর ভেতরে গভীর অস্বস্তি তৈরি করেছে। ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর নির্ভরশীল থাকলেও তারা একই সঙ্গে এই বিশ্বাসে আস্থাশীল ছিল যে যুক্তরাষ্ট্র তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে। গ্রিনল্যান্ড নিয়ে প্রকাশ্য হুমকি সেই বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। যদি ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সদস্যই আর এক সদস্যের ভূখণ্ড দখলের চিন্তা করে, তাহলে আর্টিকেল 5-এর নৈতিক ভিত্তি কোথায় দাঁড়ায়? এই প্রশ্নটি অনিবার্য হয়ে ওঠে। আর্টিকেল 5 মূলত বাইরের শত্রুর জন্য প্রণীত হয়েছিল, অভ্যন্তরীণ সংঘাতের জন্য এর কোনো স্পষ্ট বিধান নেই। ফলে যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের ভূখণ্ডে শক্তি প্রয়োগ করে, ন্যাটো তাৎক্ষণিকভাবে একটি সাংবিধানিক ও রাজনৈতিক অচল অবস্থায় পড়বে, যেখানে কোনো সিদ্ধান্তই জোটকে বিভক্ত না করে নেওয়া সম্ভব হবে না। ইতিহাসে ন্যাটো বহু সংকট মোকাবিলা করেছে, কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুর বিশেষত্ব হল এটি জোটের ভেতর থেকেই জোটের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে। সাইপ্রাস সংকট বা কোট যুদ্ধের সময় ন্যাটো বা যুক্তরাষ্ট্র মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। তখন যুক্তরাষ্ট্র নিজেই স্থিতিশীলতার পক্ষের শক্তি হিসেবে কাজ করেছিল, কিন্তু এখানে যুক্তরাষ্ট্রই সংকটের মূল উৎস। এই বাস্তবতা ইউরোপীয় দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে যে তাদের নিরাপত্তা কি পুরোপুরি যুক্তরাষ্ট্র নির্ভর থাকা উচিত, নাকি বিকল্প কাঠামো গড়ে তোলার সময় এসেছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বতন্ত্র প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার আলোচনা, ফ্রান্সের ইউরোপীয় কৌশলগত স্বায়ত্তশাসন ধারণা এবং জার্মানির নিরাপত্তা নীতিতে ধীরে ধীরে পরিবর্তন, সবই এই আস্থার সংকটের প্রতিফলন। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের রাজনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসন ও ভবিষ্যতে স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু সেই আকাঙ্ক্ষা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সামরিক দখলের সঙ্গে যুক্ত নয়, বরং যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভাষা গ্রিনল্যান্ডের রাজনীতিতে ডেনমার্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে এবং বহিরাগত শক্তির প্রতি সন্দেহ বাড়িয়েছে। ইউরোপীয় ও কানাডীয় নেতারা ডেনমার্কের পক্ষে যে কূটনৈতিক অবস্থান নিয়েছেন, তা মূলত ন্যাটোর ভেতরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নৈতিক প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টা। কিন্তু বাস্তবতা হল, সামরিক শক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং বৈশ্বিক প্রভাবের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও অপ্রতিদ্বন্দ্বী। যদি অসম শক্তির ভারসাম্য ন্যাটোর অভ্যন্তরে একটি নীরব ভয়ের পরিবেশ তৈরি করে, যেখানে অনেক দেশ প্রকাশ্যে বিরোধিতা করতে দ্বিধাবোধ করবে। ট্রাম্পের ব্যক্তিগত নেতৃত্ব শৈলী এই সংকটকে আরও তীব্র করেছে। তিনি ঐতিহ্যগত কূটনীতির বদলে লেনদেন ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেন, যেখানে ভূখণ্ড, সামরিক ঘাঁটি এবং প্রাকৃতিক সম্পদ দর কষাকষির বস্তুতে পরিণত হয়। গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব অনেকের কাছে হাস্যকর মনে হলেও এর পেছনে ছিল একটি কঠোর বাস্তববাদী হিসেব, একটি কৌশলগত অবস্থান স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা। এই মানসিকতায় ন্যাটো কোনো নৈতিক সম্প্রদায় নয়, বরং একটি উপযোগী যন্ত্র যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার বা উপেক্ষা করা যায়। এই দৃষ্টিভঙ্গি শুধু ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে না, বরং আন্তর্জাতিক ব্যবস্থার উপর যুক্তরাষ্ট্রের নৈতিক নেতৃত্বকেও প্রশ্নবিদ্ধ করে। গ্রিনল্যান্ড ইস্যু তাই শুধু একটি আর্কটিক দ্বীপের ভবিষ্যৎ নিয়ে নয়, বরং বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে। যদি ন্যাটোর ভেতরে শক্তির রাজনীতি মূল্যবোধকে ছাপিয়ে যায়, তবে জোটটি ধীরে ধীরে একটি শিথিল, স্বার্থনির্ভর কাঠামোতে পরিণত হবে, যেখানে দুর্বল সদস্যদের নিরাপত্তা সবসময় প্রশ্নের মুখে থাকবে। ইতিহাস দেখিয়েছে, ন্যাটো বহুবার নিজেকে পুনর্গঠন করেছে। শীতল যুদ্ধের অবসানের পর পূর্ব ইউরোপের সম্প্রসারণ, সন্ত্রাস বিরোধী অভিযানে যুক্ত হওয়া, সাইবার ও মহাকাশ নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করা, সবই জোটের অভিযোজন ক্ষমতার প্রমাণ। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ সেই সংকটের চেয়েও গভীর, কারণ এটি জোটের অভ্যন্তরীণ বিশ্বাসের উপর সরাসরি আঘাত হানে।
এই প্রেক্ষাপটে আর্কটিকের ভূরাজনীতি, ট্রাম্পের নেতৃত্বশৈলী এবং ন্যাটোর অভ্যন্তরীণ ইতিহাস একসঙ্গে মিলে বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থার অন্যতম বড় পরীক্ষায় পরিণত করেছে। এটি এমন একটি পরীক্ষা যেখানে প্রশ্নটা শুধু কে কাকে কতটা সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে তা নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক আদৌ কোনো নিয়ম, নৈতিকতা ও পারস্পরিক আস্থার উপর দাঁড়িয়ে থাকতে পারে কিনা। যদিও এই পরীক্ষায় শক্তির রাজনীতি জয়ী হয়, তবে ন্যাটো হয়তো নামে মাত্র টিকে থাকবে, কিন্তু তার আত্মা হারাবে। আর যদি মূল্যবোধ ও সম্মিলিত দায়িত্ববোধ পুনরায় প্রাধান্য পায়, তবে গ্রিনল্যান্ড সংকট ন্যাটোর ইতিহাসে একটি সতর্ক বার্তা হিসেবেই থেকে যাবে। একটি মুহূর্ত যখন জোটটি নিজের সীমাবদ্ধতা চিনে নতুন করে নিজেকে সংজ্ঞায়িত করার সুযোগ পেয়েছিল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।